ওকে, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে তো? মানে আমার স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে? একজনকেও হ্যাঁ বলে দাও, তাহলেই হবে। দেখতে পাওয়া যাচ্ছে? স্ক্রিনটা শেয়ার করছি, দেখতে পাওয়া যাচ্ছে? ইয়েস স্যার লিখো, মেসেজ করো না, মানে আমি যখন স্ক্রিন শেয়ার করবো না মেসেজ দেখতে পাবো না, এই যে ব্যাক করতে হচ্ছে আমাকে তোমাদের মেসেজ দেখার জন্য। একজনকেও আনমিউট করে বলে দিও যখন আমি কিছু জিজ্ঞাসা করবো বা কিছু। হ্যাঁ, বুঝতে পেরেছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? তাহলে আমাকে আবার অন্যভাবে জয়েন হতে হবে আর কি। মিউট আছে, বেশ ঠিক আছে। এখনো মিউটই আছো? বেশ, দেখো সেন্টেন্স। আমি একবারে যেহেতু বেসিক থেকে বলছিলাম, দেখো আমি প্রথমে কতগুলো কথা বলে দিই। আমাদের যে ভাষা, যে কোনো ভাষা, সেই ভাষাগুলো কতগুলো শব্দ দিয়ে তৈরি, এবং এই শব্দগুলো হচ্ছে কতগুলো বর্ণ দিয়ে তৈরি। এই বর্ণ দিয়ে শব্দ, তারপরে হচ্ছে বাক্য। এই বাক্য ব্যবহার করে আমরা ভাষার ব্যবহার করি। এবার এইখানে দেখো সেন্টেন্সটা লেখার উদ্দেশ্য হচ্ছে কি, মানে আমি তোমাদেরকে এটা হিউমিলিয়েট করতে চাইছি না যে তোমরা এটা জানো না, আমি যেহেতু শুরু করছি সেই জন্য এগুলো লেখা। বলছে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং আ কমপ্লিট থট। এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, এই কমপ্লিট থট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কমপ্লিট থট জায়গাটা। কারণ বলি, আমাদের যে বাক্যগুলো আমরা ব্যবহার করি, সেই বাক্যগুলো তখনই বাক্য হবে যখন সেটার কমপ্লিট থট বা কমপ্লিট একটা চিন্তা ওর মধ্যে থাকবে, সেন্সটা যাতে করে কমপ্লিট থাকে। বলছে সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার। তাহলে এখানে একটা নতুন জিনিস শিখলাম। নতুন মানে কি তোমরা সবাই জানো যে একটা বাক্য যখন শুরু হচ্ছে, শুরুর সময় যে শব্দটা, সেই শব্দটা ক্যাপিটাল লেটার হবে। আর এন্ডস উইথ আ ফুল স্টপ, একটা ফুল স্টপ দিয়ে শুরু হয়, বা কোশ্চেন মার্ক, অথবা এক্সক্লেমেশন মার্ক, অথবা নোট অফ এক্সক্লেমেশন, যেটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক। এটাকে নোট অফ এক্সক্লেমেশন বলা হয়, তোমরা জানো সবাই। আমি তো বুঝতেই পারছি না, তোমরা মিউট আছো। আমি দেখ, মেসেজ করছো না বা কথাও বলছো না, একটু আনমিউট করলে সুবিধা হয় ওদেরকে। তোমাদেরকে আনমিউট করা যাচ্ছে না? তোমাদের কি নিজেকে আনমিউট করা যাচ্ছে না? মেসেজ করো, মেসেজ করে জানো, তাহলে আমি স্যারকে আরেকবার ফোন করে জানাচ্ছি। এরকম করলে ক্লাসটা সমস্যা যায়। বলছি যে ওদেরকে মিউট করার অপশনটা তুলে দেন, মানে ওরা যাতে আনমিউট করতে পারে নিজেকে, নইলে আমার ক্লাস করতে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ওদেরকে আনমিউট করে দেন, ওরা নিজেরা নিজেদেরকে মিউট করুক, ওদেরকে স্বাধীন করে দেন। হ্যাঁ, কি জানি বুঝতে পারছি না, ওরা নিজেদেরকে আনমিউট করতে পারছে না। হ্যাঁ, ওটা করুন, নইলে আমার আমি স্ক্রিন শেয়ার করে অসুবিধা হচ্ছে যে। একটু আমাকে বলবে, হ্যাঁ, অসুবিধা হলে জানাবে। দেখো, এবার সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করতে পারি। একটা সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, মানে সেন্টেন্স গুলো ধরুন আর কি। অ্যাসার্টিভ, এই জায়গাতেই আসল গল্পটা শুরু হচ্ছে আমাদের। যে এই 5 ভাগে যে ভাগ করতে পারছি, এই 5টা ভাগ যদি আমাদের ঠিকঠাক মতো ভাবে মাথাতে ঢুকে যায় না, তাহলে পরে প্রত্যেকটা বাক্য কি ধরনের, তাদের নেচার কেমন, তারা কিভাবে ব্যবহার করতে পারে, তাদের। হ্যাঁ, কথা বলতে পারছো তাই তো?
হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, দেখুন তো এবারে সমস্যা মিটবে কি? তোমরা একটু সকলে কি unmute করে দেখো তো। তোমরা আনমিউট করতে পারছো না সকলে? একবার দেখো তো নিজেরা পারছো নাকি। প্রীতি বলছো না স্যার, কেন এরকম হচ্ছে? না, আনমিউট তো মিউট তো করে রাখিনি আমি। এক মিনিট, স্টুডেন্ট কল টু অ্যালাউ স্টুডেন্টস ভিডিও আমি করে দিলাম। এবার করতে পারবে নাকি দেখো তো। হ্যাঁ, তাহলে মনে হয় আপনার ওখান থেকে হয়েছিল সিস্টেমটা, বুঝেছেন? এবার হচ্ছে স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার, কন্টিনিউ করুন। হ্যাঁ ঠিক আছে। অসুবিধা হলে জানাবে, আসলে আমি বুঝতে পারছি না তো, সে অন্ধের মতো হাত বাড়িয়ে যাওয়া হচ্ছে। না, বিষয়টা হলো যেহেতু আপনার ওখান থেকে হয়েছে না স্যার, ওই জন্য আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না আপনার ওখান। ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। এবার ভালো হবে দেখো ক্লাসটা। এবার তোমরা যখন কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবে তখনই আনমিউট করবে, বাকি টাইমটা মিউট করে রাখবে, তাহলে পরে মাল্টিপল অডিও আসবে না, সবার ক্লাস করতে সুবিধা হবে। 5টি বাক্য আছে, 5 ধরনের। একটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভটা কি বলছি, an assertive sentence is the one which states a fact. অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে সেটা যেটা কোনো একটা ফ্যাক্ট কে স্টেট করে। ফ্যাক্ট মানে ঘটনা। তাই বলে কি সমস্ত ঘটনার সব 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 বাক্যগুলোই অ্যাসার্টিভ? তা তো নয়। ঘটনা বলার সময় নানান ধরনের শব্দ ব্যবহার হতে পারে, সেগুলো সব অ্যাসার্টিভ হতে হবে তার মানে নয়। মানে কথাটা হচ্ছে এটা একটা বিবৃতিমূলক যদি কোনো কথাবার্তা হয় তখন সেটাকে অ্যাসার্টিভ বলবো। কি বলছে, দে আর ইউজুয়ালি সিম্পল সেন্টেন্সেস সরি which declare, state or assert something. সাধারণ বাক্য সেগুলো, যেগুলো ডিক্লেয়ার করে মানে বোঝায়, বলে স্টেট মানে অবস্থা, অথবা কোনো কিছু অ্যাসার্ট করে। অ্যাসার্ট মানেও বিবৃতি করা। আই অ্যাসার্টেড দ্যাট মানে আমি বলেছিলাম এটা, উল্লেখ করা। তাহলে দে অলওয়েজ এন্ড উইথ আ পিরিয়ড, মানে একটা কথা বলা হলো থামলাম, আবার একটা কথা বলা হলো থামলাম। They are also called as declarative sentence. তাহলে what is the other name of assertive sentence? That is কি হবে, ডিক্লারেটিভ সেন্টেন্স। আমি পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো ক্লাসের পরে। এই যে পিডিএফটা থেকে আমি পড়াচ্ছি, যে পিডিএফটা আমি বানিয়েছি, এই পিডিএফটাও তোমাদের গ্রুপে দিয়ে দেবো, যাতে করে এই পড়ার মাঝে লেখাগুলো দেখতে পারো, গো থ্রু করতে পারবে আর কি এগুলো। ফর এক্সাম্পল, মহাত্মা গান্ধী fought for the freedom of India. মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তাহলে এটা একটা কথা হলো শেষ, এবং তারপরে আর কিছু বলার থাকলো না। এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? না স্যার। ঠিক আছে। এরপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানেই হচ্ছে প্রশ্নবোধক। বলছি an interrogative sentence is the one which asks questions, যেটা কোশ্চেন জিজ্ঞাসা করে। they always end with a question mark, তারা সবসময় কোশ্চেন মার্ক দিয়ে শেষ করে। যেমন who is there, what is your name, এগুলো যে প্রশ্ন করা। আমরা বুঝতেই পারি, যেমন ব্রাহ্মণদের পৈতে দেখলে পরে বুঝতে পারা যায় এটা ব্রাহ্মণ। তেমনি কোশ্চেনের শেষে, একটা বাক্যের শেষে কোশ্চেন মার্ক দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোশ্চেন। বা একটা পাঞ্জাবিদের পাগড়ি দেখে বোঝা যায় যে এ হচ্ছে পাঞ্জাবি, তেমনি আর কি। মানে এই কোশ্চেন গুলো, এই সেন্টেন্স গুলোকে লোকেট করা খুব সহজ। এক্সক্লেমেটরি এবং কোশ্চেন মার্ক, কোশ্চেন আর কি, কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো, সেগুলো লোকেট করা খুব সহজ। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স।
অনেকজনের ইম্পারেটিভ এবং তারপরে এক্সক্লেমেটরি বলে আর অপটেটিভ বলে। ইম্পারেটিভের পরে ইম্পারেটিভের সাথে অপটেটিভের খুব গন্ডগোল লাগে। ইম্পারেটিভ হচ্ছে সেই সেন্টেন্স গুলো যেগুলো কমান্ড করবে, কমান্ড মানে আদেশ, মেক্স আ রিকোয়েস্ট, কোন রিকোয়েস্ট করবে মানে প্লিজ প্লিজ করবে আর কি। এক্সপ্রেসেস আ উইশ, কোন একটি ইচ্ছা প্রকাশ করবে। দে মে ইদার কনভে পজিটিভ অর নেগেটিভ ফিলিং, দুরকমই হতে পারে, সদর্থক হতে পারে আর নয়ার্থক হতে পারে। ফর এক্সাম্পল, হি ডাজ নট রাইট ওয়েল, এটা ডাব্লিউ হতো বানার, হি ডাজ নট রাইট ওয়েল। আর গো টু ইয়োর রুম আর প্লিজ লেন্ড মি ইয়োর পেন্সিল। তাহলে হি ডাজ নট রাইট ওয়েল এই সেন্টেন্সটা কেন আমি বললাম? এই সেন্টেন্সটা বলার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। কিরকম না, এই বাক্যটাতে দেখো কোনো কিছু কি কমান্ড বলছে, রিকোয়েস্ট বলছে বা আশার কথা বলছে? কোনোটাই বলছে না। সেই জন্য এই বাক্যটা এখানটাতে ইম্পারেটিভে হবে না। আমি ইন্টেনশনালি এটা এখানে পড়েছি, যেহেতু এটা এখানে হবে না। কেন হবে না সেটা বোঝানোর জন্য, যে হি ডাজ নট রাইট ওয়েল, সে ভালো লিখতে পারে না। তাহলে এটা একটা বিবৃতি হচ্ছে না, তাহলে এটা কি হবে বলো তোমরা, কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু দেখো, গো টু ইয়োর রুম বা প্লিজ লেন্ড মি ইয়োর পেন্সিল, এই গো টু ইয়োর রুম এটা একটা অর্ডার বোঝাচ্ছে। প্লিজ লেন্ড মি ইয়োর পেন্সিল এটা কি বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে? এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে এই দুটো সেন্টেন্স আমরা ইম্পারেটিভ বলতে পারি। কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিছু? এই দুটো সেন্টেন্স আমরা ইম্পারেটিভ বলতে পারি, হ্যাঁ। কিন্তু এই সেন্টেন্সটা আমি ইম্পারেটিভ বলতে পারবো না, বিকজ this is for asserting a sense. This is an assertive sentence. ওই জন্য এটাকে আমরা বলতে পারবো না। নেক্সট দেখো, এক্সক্লেমেটরিটা শেষে আসছি। অপটেটিভ। অপটেটিভ আমি প্রথমেই বললাম যে এই অপটেটিভের সাথে খুব গন্ডগোল লাগে ইম্পারেটিভের, লাগে। তোমরা স্বীকার করো চাই না করো, এটা লাগে। এইটার মেন কারণ হচ্ছে কি, এখানে দেখো রিকোয়েস্ট বলেছে, অর্ডার বলেছে, মানে কমান্ড বলেছে, এইসব বলেছে। আর এখানে কি বলবে দেখো, ডিজায়ার বলবে। তাহলে রিকোয়েস্ট এবং ডিজায়ার, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা, আর ডিজায়ার মানে হচ্ছে আশা করা, দুটোর মধ্যে অনেকটা কাছাকাছি মানে অর্থটা আছে। ওই জন্য আমাদের গন্ডগোলটা লাগে। এটা আমি একটা কথা বলে দেবো, তাহলে আর কোনোদিনই গন্ডগোল লাগবে না। মানে এটা একটা এমনি একটা কথা যেটা বলে দিলে আর কোনোদিন গন্ডগোল লাগবে না। কিরকম দেখো কথাটা, আ সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস আ উইশ অর ডিজায়ার, আশা বা ইচ্ছা প্রকাশ পাবে, ইজ কল্ড অপটেটিভ সেন্টেন্স। এটাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। আচ্ছা, তোমরা ঈশ্বরের কাছে বা ভগবান বা ঈশ্বর বা যার কাছে হোক, ধরো যখন করছো মানে প্রার্থনা করছো, তখন হে ঈশ্বর বলে মুখটা বড় করো না? হে ঈশ্বর করো কি করো না? মুখটা বড় করো কি করো না? ছোট মনে মনে বলো। হ্যাঁ, তা বড় যখন করো তখন মুখটা কিরকম হয়? ওর মতো হয় না? গোল। হ্যাঁ, হয় না? হয় না? হ্যাঁ, ও থেকে শুরু হচ্ছে অপটেটিভ। ও থেকে অপটেটিভ মনে রাখবে। তাহলে যে কোশ্চেন গুলো, যে বাক্যগুলো ধরো বলছে মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন,
বা মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, কার কাছে বলছে? এগুলো প্রার্থনা করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। তাহলে মে ইউ হিয়ার প্লিজেন্ট জার্নি, বানানগুলো একটু ভুল আছে আমার লেখার সময় আমার। মে ইউ হ্যাভ হবে, হ্যাঁ, মে ইউ হ্যাভ আ প্লিজেন্ট জার্নি, মে ইউ হ্যাভ আ প্লিজেন্ট জার্নি, মানে তোমার যাত্রা মঙ্গলময় হোক। তারপর তোমার ধরো মে ইয়োর প্রেয়ার্স বি অ্যান্সার্ড, ধরো আমি লিখলাম এরকম, মে ইয়োর প্রেয়ার্স বি অ্যান্সার্ড, মানে তোমার প্রার্থনা সফল হোক, মানে ঈশ্বর তোমার প্রার্থনা মঞ্জুর করুন, মে ইয়োর প্রেয়ার্স বি অ্যান্সার্ড। বুঝতে পেরেছো? এই যে কথাগুলো মে দিয়ে শুরু হচ্ছে, এগুলো সবসময়ই আমাদের অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। কি বললাম? এগুলো সবসময় অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। এটা একটা ইন্ডিকেটর আছে, মোটামুটি মে দিয়ে মোটামুটি শুরু হয়। আর লাস্ট হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি না, এইটাতে যার শেষে এই নোট অফ এক্সক্লেমেশন থাকবে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। নোট অফ এক্সক্লেমেশন যার শেষে থাকবে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। Was a sentence which expresses strong and sudden feeling is called an exclamatory sentence. বিস্ময়সূচক যেটাকে বলা হয়। These feelings might be happiness, আনন্দের হতে পারে, জয়ের ক্ষেত্রে হতে পারে, রাগ হতে পারে, অবাক হওয়া হতে পারে, সারপ্রাইজ, পিটি মানে হচ্ছে দয়া হতে পারে। সো এইগুলো সবই হতে পারে এক্সক্লেমেশন। যেমন এই such sentences always end with an exclamation mark, এই যে বললাম এক্সক্লেমেশন মার্ক, শেষে এক্সক্লেমেশন মার্ক থাকবে। যেমন আমি কোশ্চেনের ক্ষেত্রে বলছিলাম যে ব্রাহ্মণদের যেমন পৌঁছে থেকে বুঝতে পারা যায় যেটা ব্রাহ্মণ, তেমনি এই সেন্টেন্স গুলোর শেষে জ্যোতির্চিহ্ন বা পাংচুয়েশন দেখেই বুঝতে পারা যায় যে এই সেন্টেন্স গুলো এইটা বটে। ফর এক্সাম্পল কি কি আছে? ও আই ডিডন্ট সি ইউ কাম ইন, ও আমি দেখিনি তুমি এসছো। ঠিক আছে, এটা সাডেন একটা ফিলিং। তারপর বলছি ওয়াও হোয়াট আ বিউটিফুল সিন, ওয়াও হোয়াট আ বিউটিফুল সিন, আহ কি সুন্দর দৃশ্য। তাহলে এটা একটা কি বলবো সুন্দর হ্যাপিনেস বোঝাচ্ছে, বা হ্যাপিনেস তো ঠিক নয়, মানে একটা অবাক হওয়া বোঝাচ্ছে, আহ কি দারুণ দেখলাম। তাহলে এটা একটা এক্সক্লেমেশন, সেজন্য একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ক্লিয়ার হলো পাঁচটা? অ্যাসার্টিভ বোঝা গেল বিবৃতি, ইন্টারোগেটিভ, হ্যাঁ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। ঠিক আছে? ঠিক আছে সবার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, বেশ। দেখো এখানে এবার আমি একটা বিষয় লিখেছি, আমাদের মিসকনসেপ্ট এবং কনসেপ্ট ব্যাপারটা আমি হেডিং দিয়েছি যে মিসকনসেপ্ট এবং কনসেপ্টটা কি। মিসকনসেপ্ট এবং কনসেপ্ট কেন বললাম? মিসকনসেপ্টে কি লিখেছি দেখো, দেয়ার ইজ অনলি ওয়ান গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স দ্যাট ক্যান বি মেড ফ্রম ফিউ জাম্বল ওয়ার্ডস। আমাদের একটা ভুল ধারণা আছে, মিসকনসেপ্ট মানে হচ্ছে ভুল ধারণা। ভুল ধারণা হচ্ছে কি, যে আমরা মনে করি একটা বাক্য যদি অনেকগুলো শব্দ দিয়ে তৈরি হয় তাহলে পরে কেবলমাত্র একটাই গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স হবে। এটা আমাদের মিসকনসেপ্ট, মানে আমরা ভুল জানি এটা। অনেকজন এটা মনে করে যে দেয়ার ইজ অনলি ওয়ান গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স দ্যাট ক্যান বি মেড ফ্রম ফিউ জাম্বলড ওয়ার্ডস। কেবলমাত্র একটাই গ্রামাটিক্যালি কারেক্ট বাক্য হতে পারে, ব্যাকরণগত সঠিক বাক্য হতে পারে, যেটা কতগুলো যা এলোমেলো বা শব্দ দিয়ে তৈরি হয়। কিন্তু এটা তো হতে পারে না। না, কনসেপ্ট অরিজিনালি কি না, দেয়ার ক্যান বি মোর দ্যান ওয়ান সেন্টেন্স,
that can be made from jumbled words. একটার থেকে বেশি বাক্য হতে পারে যদি জাম্বল ওয়ার্ড গুলোকে আমরা সাজাই। আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, যেমন ফর এক্সাম্পল দেখো, লোটাস আছে, ফ্লাওয়ার আছে, ন্যাশনাল আছে, ইন্ডিয়া আছে, ইজ আছে, দা আছে, অফ আছে। এখানে এই যে জাম্বলড আপ ওয়ার্ড গুলো আছে, একভাবে লেখা যায় কি লোটাস ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, লেখা যায় কি যায় না? ফুল স্টপ হবে এখানে, লেখা যায় তো? যায় তো? লোটাস 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 ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, লেখা যায় তো? নো ইস্যু, লেখা যায়। আবার ওইটাকে আবার অন্যভাবে আমি লিখতে পারি কি, দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ লোটাস, দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ লোটাস। ফার্স্ট ক্লাস না ব্যাপারটা? একই জিনিস, বুঝতে পারছো নাকি? দেখো, অনেকগুলো শব্দ আমাদের পরীক্ষাতে যে কোশ্চেন গুলো আসবে, আমি সেই জায়গাতে ঢুকে গেলাম খুব তাড়াতাড়ি। আমি শুধুমাত্র ক্লিয়ারলি একবার একটা তোমাদেরকে থিওরি পড়ালাম খানিকটা, তারপর আমি যেভাবে আমাদের পরীক্ষাতে আসে সেই রকম ভাবে ঢুকে গেলাম। এটা টেট এবং যে কোনো পরীক্ষার কম্বাইন্ডের ব্যাচেও যারা থাকে, এসএসসির যে পরীক্ষাগুলো থাকে, এমটিএস, সিএইচএসএল, সিজিএল যেগুলো থাকে সেন্ট্রালের পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে যে গ্রামারে কোশ্চেন আসে, সেখানে জাম্বলড ওয়ার্ড বা জাম্বলড ফ্রেজ থাকে কিছু, সেগুলোকে আমাদেরকে সাজিয়ে প্যারাগ্রাফ বানাতে হয় বা সাজিয়ে বাক্যও বানাতে হয়। দেখো কোশ্চেন গুলো থাকে, তাহলে সেই জায়গাটাতে আমি ঢুকে গেলাম আমাদের যেখানে দরকার সেখানে। যে লোটাস ফ্লাওয়ার ন্যাশনাল ইন্ডিয়া ইজ দা অফ, এগুলো থাকবে এরকম ভাবে, বলবে যে এটাকে একটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স বানিয়ে দাও। তখন আমাদেরকে এইরকম ভাবে করা যেতে পারে। মানে এইরকম নয় যে একটাই হবে, হতে পারে দুটো বা তিনটে, হতে পারে এক বা একাধিক হতে পারে। মানে আমি এইটাই বলতে চাইছি যে মিসকনসেপ্ট আমাদের এটা থেকে যায় যে গ্রামাটিক্যালি কারেক্ট নাকি একটাই শব্দ থাকে, বাক্য থাকে, সেটা নয়। ওই শব্দগুলো দিয়ে গ্রামাটিক্যালি কারেক্ট একের অধিক বাক্যকেও আমরা বানাতে পারি। এই যে যেমন বানালাম, দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ লোটাস, লিখেছি দেখো বোথ দিস সেন্টেন্সেস আর গ্রামাটিক্যালি কারেক্ট, এই দুটি বাক্যই গ্রামাটিক্যালি কারেক্ট। এই কনসেপ্ট এবং মিসকনসেপ্টের ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, সবাই উত্তর দিচ্ছ না, মানে কারোর কারো কি ডাউট আছে? এখানেও কি লজ্জা করছো নাকি বলতে? এরকম নয় তো? না স্যার, ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, এটা কি রেকর্ডিং হচ্ছে ক্লাসটা? না, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো এখানে কি বলছে, jumbled sentences are actually a type of language proficiency test. জাম্বল যে সেন্টেন্স গুলো দেয় না, সেগুলো আমাদেরকে চাই আমাদের কাছে যে আমাদের ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি, মানে আমাদের ভাষার দক্ষতাটা কতটা, সেটা জানার জন্য। In this type of test, এই test words of sentences or few parts of sentences are mixed up or jumbled, মেশানো থাকে বা উল্টো পাল্টা করে থাকে। You are supposed to rearrange these parts, তোমাদেরকে বলা হয় যে এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে, সাজাতে ঠিকঠাক মতো হবে। Those parts to make the sentence meaningful, যাতে করে ওই বাক্যটিকে অর্থপূর্ণ করা যায় সেটা। যেমন আবার একটা এক্সাম্পল, যে সিংস আছে, সি আছে, ভেরি আছে, সুইটলি আছে, এটাকে বাক্য বানিয়ে বানিয়ে কি করেছে বলো তো তোমরা? সি সিংস ভেরি সুইটলি, এটা একটা বাক্য বানিয়েছে। সি সাবজেক্ট করেছে, তারপরে ভার্ব করেছে, তারপরে বাকি যে পার্টটা আছে সেটা করেছে। এবার মানে আমাদের থিওরি যেটা, সেটাতে আসি, যে সি সিংস ভেরি সুইটলি, এই বাক্যটা ছিল আমাদের আগের স্লাইডটাতে। এখানে কি, ইন দিস এক্সাম্পল দ্য ওয়ার্ডস আর অল মিক্সড আপ, গলা অসুবিধা হচ্ছে, অল মিক্সড আপ, শব্দগুলো সব মেশানো আছে। সো
সুতরাং we could not make out a clear conclusion for the sentence. আমরা এই বাক্যটার একটা উপযুক্ত যে সিদ্ধান্ত সেটাতে আসতে পারি না, মানে যেটাতে সিদ্ধান্ত আসা দরকার সেটাতে আসতেই পারি না, কারণ এলোমেলো করা আছে। কিন্তু যখন we have rearranged the words, যখন ওই ওয়ার্ড গুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করেছি প্রপারলি, we got a clear meaning of the sentence. এটা নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো, sometimes sentence are divided into phrases. আমি খানিকক্ষণ আগে কি বললাম, ফ্রেজ দিয়ে ভাগ করা থাকে। ফ্রেজ কি, অনেকগুলো শব্দ একসাথে মিলে যদি একটা সম্পূর্ণ অর্থ নয়, এটা অর্ধেক অর্থ বা কোনো একটা গোটা বিষয়বস্তু বোঝাবার চেষ্টা করে, তখন তাকে ফ্রেজ বলা হয়। These phrases are jumbled. ফ্রেজগুলো জাম্বল করা থাকে। The person solving it is expected to look at the jumbled phrases. ফ্রেজগুলো যখন এলোমেলো করা থাকে তখন এক্সামিনার চান যে যারা পরীক্ষা দিচ্ছে বা যাদেরকে দেওয়া হলো কাজটা, তারা যেন ওই জাম্বলড আপ ফ্রেজগুলোকে ঠিক করতে পারে। কম্প্রিহেন্ড দ্য মিনিং, অর্থগুলোকে যেন বুঝতে পারে। কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা। and implied it and put the sentence in order, এবং এটাকে ব্যবহার করতে পারে এবং যাতে করে সঠিক মতো ভাবে অর্ডার মানে ঠিকঠাক ক্রমে সাজাতে পারে। in a jumbled up sentence ফ্রেজ গুলোকে সেপারেট করা থাকে এইরকম একটা চিহ্ন দিয়ে। আমি সবই লিখে দিয়েছি যাতে করে তোমাদের এক বিন্দুও কোনো জায়গাতে বুঝতে অসুবিধা না হয়। কোনো জায়গাতে যদি বাক্যগুলো এইভাবে ভাগ করা থাকে তখন বুঝবে সেগুলো অন্যান্য ভাবে এলোমেলো ভাবে সাজানো আছে, তখন তোমাদের কাছে চাইবে ওটাকে সঠিক মতো ভাবে সাজাতে। এরপর দেখো, হাউ টু সলভ আ জাম্বল সেন্টেন্স। জাম্বল সেন্টেন্স কিভাবে সলভ করা যাবে? প্রথমে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট। সাবজেক্টটাকে চিনতে হবে। সাবজেক্ট কি? কোশ্চেন আসছে, উত্তর দাও। সাবজেক্ট কাকে বলে? তোমরা উত্তর দাও। যে কাজটি সম্পন্ন করে। যে কাজটি সম্পন্ন করে তাকে সাবজেক্ট বলে, তাই বলছো? আর অন্য কাউকে কিছু বলছো? আর কেউ কিছু বলছো? এটা একটা বটে পার্সিয়াল। বা যার দ্বারা কাজটি সম্পন্ন করা হয়। তাকে সাবজেক্ট বলছে। আর কেউ? যার সম্বন্ধে যা কিছু বলা হয়। বাক্যটি যার সম্বন্ধে বলা হয়। হ্যাঁ, বাক্যটি যার সম্বন্ধে বলা হয়। মানে একটা বাক্য আছে, অবশ্যই যে কাজটি করে তো বটেই, সেই বাক্যটাতে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলছে। ঠিক আছে? আর বাকি অংশটা প্রেডিকেট। বোঝা গেল? হ্যাঁ, অবজেক্ট নয়, অবজেক্ট একটা পার্ট, গোটাটাই প্রেডিকেট। সাবজেক্ট ছাড়া যা যা আছে সব প্রেডিকেট। অবজেক্টটা কি? যেটা ক্রিয়া মানে ভার্ব, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পরে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। বিধেয় অংশটা। হ্যাঁ, বিধেয় অংশটা গোটাটাই প্রেডিকেট, অবজেক্ট নয়। অবজেক্টটা আলাদা, অবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে, কিন্তু প্রেডিকেট হবে। অ্যাকশনটা যার উপর পড়ছে। হ্যাঁ, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করছো। এবার প্রথমে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট। সাবজেক্টটাকে চিনতে হবে। কি করে চিনবো তো বুঝতেই পারলে, বাক্যটা যার সম্বন্ধে কিছু মানে বাক্যটা যার সম্বন্ধীয়, মানে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে কর্তা বলা হয় বা সাবজেক্ট বলা হয়। আর আইডেন্টিফাই দ্য অ্যাকশন। অ্যাকশনটা কি? অ্যাকশন হচ্ছে ওই কর্তা কি কাজ করছে সেটা জানতে হবে, মানে ভার্বটা, কর্তার সাথে অ্যাসোসিয়েটেড ভার্বটাকে চিনতে হবে। আর 3 নম্বর হচ্ছে মেক দ্য সেন্টেন্স। এই তো 3টে স্টেপ। এই 3টে স্টেপ যদি ঠিকঠাক মতো ভাবে বুঝে নাও তাহলে পরে জাম্বলড আপ সেন্টেন্স গুলোকে তোমার কাছে জল হয়ে যাবে। আমি লিখে দিয়েছি, সব লিখে দিয়েছি। আমার যে নোটগুলো, নোটটা দেবো তোমাদেরকে, দেখো সব লেখা আছে। দেখো এখানে লেখা আছে, একটা বাক্য আছে, আর অলওয়েজ, ক্যান নট বি, পিপল হু, কোয়ারলিং, হ্যাপি। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ভাগে ভাগ করে দিয়েছে। এইবার যদি বলি আইডেন্টিফাই দ্য সাবজেক্ট,
আইডেন্টিফাই করো। কি কোশ্চেন করবে? পিপল হু, পিপল হু, এটা হচ্ছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট। মানে এইটা পিপল হু, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট বলছি আমি, মানে এটা হচ্ছে সাবজেক্ট, মানে এদের সম্বন্ধে বলা হচ্ছে। আর অ্যাকশনটা যদি খুঁজো, দেখো অ্যাকশন হচ্ছে কাজ করা বোঝায়, তাহলে আর অলওয়েজ কোয়ার্লিং, এটা তো অ্যাকশন, মানে কাজ করা বোঝাচ্ছে। আর অলওয়েজ কোয়ার্লিং, আর অলওয়েজ কোয়ার্লিং। এইবার সেন্টেন্সটা বানানো অনেক সহজ হয়ে যায়। আগে সাবজেক্টটা দেখো নিজে নিয়ে এসো, পিপল হু, এরপরে ভার্ব হবে আর অলওয়েজ কোয়ার্লিং, দিয়ে বাকি যেটা আছে সেটা ক্যান নট বি হ্যাপি। ক্লিয়ার হলো যে কিভাবে বাক্যটা বানানো গেল? ক্লিয়ার হলো হ্যাঁ স্যার, নাকি বলো? হ্যাঁ স্যার ক্লিয়ার। নইলে আমি আবার হ্যাঁ বলবো, স্যার। আমার কোনো ক্লান্তি নেই, না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে স্যার বলো। স্যার বলছি স্যার কয়েকটা এক্সাম্পল দিন না, এখন করি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। অনেক এক্সাম্পল আছে, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, অনেক এক্সাম্পল আছে। আছে বলছি দেখো, আর অলওয়েজ এখানে আছে, ক্যান নট বি, পিপল হু, কোয়ার্লিং এবং হ্যাপি। এখানে 5টা ভাগে ভাগ করে দিয়েছে একটা বাক্যকে। প্রথমে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট কে? না পিপল হু, মানে যার সম্বন্ধে বলা হয়েছে পিপল হু। অ্যাকসেন্টটাকে আইডেন্টিফাই করব, কি কাজ করেছে, আর অলওয়েজ কোয়ার্লিং, আইডেন্টিফাই করে ফেললাম, দিয়ে বাক্যটাকে বানিয়ে ফেললাম কি না, পিপল হু আর অলওয়েজ কোয়ার্লিং ক্যান নট বি হ্যাপি। ওকে, যে যারা সব সময় ঝগড়া করে কোনো সময় খুশি হয় না, সুখী হয় না। ওকে, এইবার দেখো আমরা আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য ফলোইং সেন্টেন্স, একে একে যাবো। হ্যাঁ, মানে আমি ডিফিকাল্টি লেভেল অনুসারে কোশ্চেন গুলোকে সাজাতে চেষ্টা করেছি। আছে অনেক কিছুই করানো আছে, অনেক কিছুই বলা আছে, তোমাদেরকে করতেও হবে। এবার দেখো, আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য ফলোইং সেন্টেন্স। কি কি সেন্টেন্স? আমার টাইপ গুলো একটু গন্ডগোল হয়েছে আজকে, সময় ছিল না বলে, দেখো নইলে এগুলো খানিক সাজানো যেত। দ্য বিউটিফুল রেনবো সুন ফেডেড অ্যাওয়ে। সুন্দর যে রেনবোটা ছিল শীঘ্রই ফেডেড অ্যাওয়ে, মানে মলিন হয়ে যায়। আমরা একটা সংস্কৃত শ্লোক জানি যে চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ, শুনেছো কথাটা? চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ, মানে দুঃখ এবং সুখ হ্যাঁ চক্রবৎ স্যার পরিবর্তন। শুনেছি। চাণক্য শ্লোক, চাণক্য শ্লোকের মধ্যে পড়ে। তা সেইটার মানেটাই এটা, মানে সুন্দর যে রামধনু এখন যাকে দেখতে পাচ্ছ সেটা চিরস্থায়ী নয়, সেটা চিরস্থায়ী নয়, সবকিছু পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে যায়, সবকিছু চেঞ্জ হয়ে যায়, কোনো কিছু স্থায়ী নয়। তা এটা বলেছে, আমি এটা মিনিংটা বোঝাতে চাইলাম আর কি, এটা তোমাদের ইংরাজির ক্ষেত্রে নয়, এমনি বলার আর কি। যে আর একটা শ্লোক আছে না, সেই শ্লোকটা এখানে ইয়ে হয়, মানে অ্যাপ্লিকেবল হয়, যে ওই কি শ্লোকটা, চলচ্চিত্রং চলতি বৃত্তং চলো জীবন যৌবনম চলাচলমিদম সর্বম কীর্তিযস্য সজীবতি। মানে মন চঞ্চল, ধন সম্পদ চঞ্চল, জীবন যৌবন চঞ্চল, যদি তুমি কীর্তি করে যাও সেটা চিরকাল জীবিত থাকবে, কীর্তিযস্য সজীবতি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবে মারা গেছেন উনি, এখনো পর্যন্ত আমরা প্রাতঃস্মরণীয় ব্যক্তি হিসাবে ধরে থাকি ওনাকে। তেমনি আর কি ওই বিউটিফুল রেনবো যেটা দেখতে পাচ্ছ সেটাও শুন ফেডেড হবে, ফেড হয়ে যাবে, থাকবে না। তাহলে এটা একটা কি ধরনের বাক্য বলতে পারবে? এটা স্যার ডিক্লেরেটিভ। ডিক্লারেটিভ। হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইট ইজ? ইট ইজ আ ডিক্লারেটিভ সেন্টেন্স। সবাই বুঝতে পারছো তো? ডিক্লারেটিভ মানে হ্যাঁ বিবৃতিমূলক, স্যার। এটা নরমাল কথা, হ্যাঁ বিবৃতি। এখানে কোনো কোশ্চেন নেই, ইম্পারেটিভ মানে কোনো আদেশ নেই, এক্সক্লেমেটরি মানে কোনো উচ্ছ্বাস বা সাডেন কোনো এক্সক্লেমেশন, কোনো কিছু নেই। এটা একটা নর্মাল বাক্য যে
সুন্দর রেনবো একদিন ইয়ে হয়ে যায়, শীঘ্রই ফেড হয়ে যায়। ঠিক আছে, নেক্সট, হাউ বিউটিফুল সি ইজ, এটা সবাই বলতে পারবে। দেখো বলো, exclamatory, এক্সক্লেমেটরি, এই যে জুম করে দিচ্ছি, দেখো এই যে আছে না পইতে, এক্সক্লেমেটরি স্যার। হ্যাঁ, ওই পইতে দেখে আমরা চিনে ফেললাম যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি। ক্লিয়ার? বুঝতে পারছো তো? ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, ঠিক আছে। তারপর দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, এটা একটা মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। কি হবে, ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ না এক্সক্লেমেটরি? ডিক্লারেটিভ, স্যার, ওই তো ডিক্লেয়ারেটিভ। declarative, এটাও Declarative. ডিক্লারেটিভ, ঠিক, বা অ্যাসার্টিভ যেটাকে বলা হয়, তাই তো? হুম হুম। বা অ্যাসার্টিভ বলা হয় যেটাকে। নেক্সট দেখো, অরুণ হ্যাজ বট আ সোয়াঙ্কি কার। অরুণ হ্যাজ বট আ সোয়াঙ্কি কার। এখানে আমি এটা তো উত্তর করতেই পারবে সহজেই। SWANKY মানেটা চাইছি আমি তোমাদের কাছে। অরুণ হ্যাজ বট আ সোয়াঙ্কি কার, এটা কি হবে আগে উত্তরটা বলে দাও। ডিক্লারেটিভ, ডিক্লারেটিভ হবে, এটা হচ্ছে ডিক্লারেটিভ। হ্যাঁ, অরুণ একটা সোয়াঙ্কি কার কিনেছে, তাহলে সোয়াঙ্কি মানেটা কি আমি এটা তোমাদের কাছে জানতে চাই। ডিকশনারি দেখবে না, হ্যাঁ ডিকশনারি দেখবে না, সোয়াঙ্কি মানেটা বলো। জানো কি কেউ সোয়াঙ্কি মানে? একটা নতুন শব্দ শিখলে তাহলে তোমরা আজকে, সোয়াঙ্কি। হ্যাঁ স্যার আপনি বলে আসলে দিন। আসলে শব্দটা হচ্ছে সোয়াঙ্ক, SWANK, সোয়াঙ্ক শব্দটা মানে, এটা আমরা স্মার্ট বলি না, স্মার্ট বলি কি, স্মার্ট কথাটা বলি তো, স্মার্ট। এই হ্যাঁ স্যার, স্মার্ট শব্দের সিনোনিম হিসেবে সোয়াংটা ব্যবহার হয়, মানে ফ্যাশনেবলি এলিগেন্ট বলা যায়। লিখে নিও এগুলো, হ্যাঁ মানে এই যে একটা নতুন শব্দ আমি জানলাম, পরে আমরা যখন সিনোনিম অ্যান্টোনিম করব দেখবে প্রত্যেকটা শব্দ আমি ওভাবে ভেঙে 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 তার রুট এগুলো সব বলবো। অনেকজনের ভোকাব সেকশনটা খুব দুর্বল থাকে, না আমি দায়িত্ব নিয়ে বলছি তোমাদের ভোকাব সেকশনটা আমি রিপেয়ার করে দিতে পারবো। এবার তোমরা যদি নিজেরা একটু চেষ্টা করো তাহলে গোটা ভোকাব সেকশনটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্যার ভোকাস পার্টটা খুবই উইক আছে। হ্যাঁ, ভোকাব পার্টটা আস্তে আস্তে যেমন আমি এই যে নতুন একটা শব্দ পেলাম তো আমি শব্দটা নিয়ে কিন্তু পড়লাম, আমি এরকম আমার বদ অভ্যাস আছে এগুলো, ঠিক আছে, মানে একটা টপিক থেকে অন্য টপিকে যাওয়া। তা এই যেমন সোয়াঙ্কি শব্দটা পেলাম, আমি জানি যে সোয়াঙ্কি শব্দের মানে তোমরা জানো না, ওই জন্য আমি এই শব্দটা নিয়েই পড়লাম। আমি এরভাবে করবো, দেখবে ভবিষ্যতেও করবো। স্যার, সোয়াঙ্কি মানে কি স্মার্ট লিখেছেন? হ্যাঁ, স্মার্ট লেখা যায়, বা বেরিয়ে আমি গেছিলাম যেটা তো। লিখতে চাইছিলাম এখনই একটা শব্দ বললাম যে কি, স্যার কি ফ্যাশনেবল বলবো, বলে একটা ওয়ার্ড বললেন। হ্যাঁ ফ্যাশনেবলি এলিগেন্ট বললাম, ঠিক, ফ্যাশনেবলি, FASHIONABLY, ফ্যাশনেবলি এলিগেন্ট, ELEGANT, এটা লিখতে পারো সোয়াঙ্কের মানে। আরো আরো করা যাবে, আরো করা যাবে, যেমন যদি বলি ফ্ল্যামবয়েন্ট বলে একটা শব্দ শুনেছো, ফ্ল্যামবয়েন্ট, ফ্ল্যামবয়েন্ট, না স্যার। FLAMBOINT, ফ্ল্যামবয়েন্ট। শোনি, লেখো লেখো লেখো, ফ্ল্যামবয়েন্ট লেখো। ফেলে এমি। আমি লিখে দিচ্ছি, FLAMBOYANT, ফ্ল্যামবয়েন্ট বলা যায়। এর সিনোনিম আর কি, বুঝলে? তারপরে তোমার আর কি বলবো, অস্টেন্টেশন বলতে পারবে, OSTENTAN, অস্টেন্টেশন, বানান ভুল লিখছি দেখছো, অস্টেন্টেশন, TATION, অস্টেন্টেশন এই বলা যায়। সোয়াঙ্কের সিনোনিমস, তাই তো? হ্যাঁ, সোয়াঙ্কের সিনোনিম এগুলো, ঠিক ঠিক ঠিক। ফ্ল্যামবয়েন্ট হবে, অস্টেন্টেশন হবে, ফ্যাশনেবলি এলিগেন্ট হবে, স্মার্ট হবে, হ্যাঁ এগুলো সিনোনিম। অ্যান্টোনিম ওরকম হবে, অ্যান্টোনিমের উল্টো গুলো হবে পেননেস, অস্টেরিটি,
সেভারিটি, এগুলো হচ্ছে ওর অ্যান্টোনিম। এগুলো পরে যাবো, তাহলে আসল কাজেই ব্যাঘাত ঘটবে। স্বয়ংক্রিয় মানেটা তোমরা জেনে রাখো শুধু। স্বয়ংক্রিয় মানে হচ্ছে ওরকম ধরনের স্মার্ট টাইপের আর কি, স্মার্ট টাইপের। এরপর মে গড গিভ ওয়েলথ টু হিম, ঈশ্বর তোমাকে সম্পদ দান করুন, মানে মা লক্ষ্মী তোমার বাড়িতে অবস্থান করুন। বলো কি হয়? অপটেটিভ। স্যার হ্যাঁ, অপটেটিভ। কেন হলো বলো তো অপটেটিভ? স্যার প্রার্থনা করছে। প্রার্থনা করা বোঝাচ্ছে। প্রার্থনা করা বোঝাচ্ছে, ওই জন্য মে বলা হচ্ছে, অপটেটিভ হবে। বাহ, এই তো। Where do you live? ইন্টারোগেটিভ। Interrogative. ইন্টারোগেটিভ। I sought an arrow in the air. বলো, I sought an arrow in the air. ডিক্লারেটিভ। Declarative না interrogative না imperative না optative? এটা তো নরমাল একটা কথা বলছি। হ্যাঁ, ঠিকই বলেছো, declarative। ডিক্লারেটিভ স্যার, Declarative, বাহ, ঠিক আছে, এই তো। We saw many animals at the zoo. ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ। Declarative. Okay. Are these mangoes sweet? ইন্ট্রোগেটিভ। Interrogative. I need a glass of water. বলো এবার, I need a glass of water. এবার এইটাতে খানিকটা তোমরা এটাও তো স্যার, এটা তো স্যার প্রার্থনা করছে। না না আই না, ওই নিড জন্যই তো আমি ওয়াটার, দরকার বোঝাচ্ছে। ওই জন্যই আমি এই কোশ্চেনটা চুজ করেছি। I need a glass of water, এটা কি হবে? খানিকটা ভাবো। স্যার ইম্পারেটিভ। দেখো, ইম্পারেটিভ। আমি আবার পিছনে ফিরে যাই। এইখানে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। ইম্পারেটিভ আমাদের কি আছে দেখো, ইম্পারেটিভ আমাদের বলেছে আদেশ হবে, কোন রিকোয়েস্ট হবে, বা একটা উইশ, এক্সপ্রেস আ উইশ হবে, কিন্তু সেটা অন্য রকমের। ইম্পারেটিভ এক্সপ্রেস আ উইশ, ঠিক আছে। আর অপটেটিভে তো প্রার্থনা, অপটেটিভটা ছেড়ে দাও, অপটেটিভ ওই ছবিটা মনে রাখবে তাহলেই হবে, এই যে ছবিটা মনে রাখলে অপটেটিভ হয়ে যাবে। তাহলে এখানে বাক্যটাতে কি বলেছিল, বাক্যটা কি বলেছে, এইটা নাকি, এইটা আই নিড আ গ্লাস অফ ওয়াটার। ইম্পারেটিভ হবে। আমার এক গ্লাস জল চাই। আই নিড আ গ্লাস অফ ওয়াটার, আমার এক গ্লাস জল এখানে চাই। কমান্ড বোঝাচ্ছে, তাই তো? না, কমেন্ট তো আদেশ। এক্সপ্রেস করছে, উইশ এক্সপ্রেস হচ্ছে। এক্সপ্রেসিং আ উইশ একটা হচ্ছে কিন্তু, তাই না? হ্যাঁ স্যার। হচ্ছে তো, এক্সপ্রেসিং আ উইশ একটা হচ্ছে যে আই নিড আ গ্লাস অফ ওয়াটার। যদি বলি আই এম থার্স্টি, যদি বলতাম তখন কিন্তু ডিক্লারেটিভ হতো, তাই না, যে আমি তৃষ্ণার্ত। কিন্তু আমি বলছি দেখো আই নিড আ গ্লাস অফ ওয়াটার, মানে আমি একটা ইচ্ছা প্রকাশ করছি, আমার এক গ্লাস জল চাই। একটু জল পাই কোথায় বলতে পারেন? সেই অবাক জল পাবেন। আই নিড আ গ্লাস অফ ওয়াটার, রিকোয়েস্ট করছে, তাই তো? না, রিকোয়েস্ট না, একটা ইচ্ছা, মানে এক্সপ্রেসিং আ উইশ, কিন্তু ঈশ্বরের কাছে নয় কিন্তু। আচ্ছা, তাহলে কি হবে? অনেকজনই ইম্পারেটিভ বলেছিল, ইম্পারেটিভটা করাটা এখানে ঠিক হবে, তাই না? আই নিড আ গ্লাস অফ ওয়াটার, এটা ইম্পারেটিভ হবে। যদি বলতো আই এম থার্স্টি, তখন কিন্তু ডিক্লারেটিভ হতো। কিন্তু আই নিড আ গ্লাস অফ ওয়াটার যখন বলছি, তখন এটা ইম্পারেটিভ। খানিকটা বুঝতে হবে কিন্তু ব্যাপারটা, এগুলোই বোঝার জিনিস। এগুলোতে যদি তোমরা ফাঁকি মারো, যদি না বুঝে হ্যাঁ বলে দাও, তাহলে পরে কিন্তু আমার কিছু করার থাকবে না পরে। আই নিড আ গ্লাস অফ ওয়াটার, এটা একটা এক্সপ্রেসিং উইশ। আর সেম কথা যদি আমি তৃষ্ণার্ত, তখন কিন্তু ডিক্লারেটিভ। ওই জন্য এটা ইম্পারেটিভ হলো। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার। বেশ। এরপরে আবার একটা
পোর্শন আসছে দেখো, ইন দ্য ফলোইং কোশ্চেন্স, অবশ্য নিচে আসছে, আমি আগে এটা আলাদা করে দিয়েছি কারণ মানে বোঝাতে সুবিধা হবে। সেন্টেন্সেস হ্যাভ বিন ডিভাইডেড ইনটু পার্টস, অনেকগুলো পার্টে ভাগ করা আছে বাক্যগুলোকে, এবং the parts are named P, Q, R, S. P, Q, R, S এইসব নাম দেওয়া আছে। Rearrange the parts, পার্টগুলোকে রিঅ্যারেঞ্জ করো। P, Q, R, S to form meaningful sentence. দেখো P পোর্শনে কি বলছে, he is। Q পোর্শনে বলছে এভরিথিং, R পোর্শনে বলছে কেয়ারলেস ইন, আর S পোর্শনে বলছে ডুইং। তাহলে এমন করে তোমরা বিষয়টাকে সাজাও as they are forming a meaningful sentence, এমন করে তোমাদেরকে ওটাকে সাজাতে হবে যাতে করে এটা একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত হয়। করো। অপশন ডি। PQRS, হ্যাঁ সেট ডি। ডি তে কি আছে বলো তো, কি হবে? PRSQ হবে। PRSQ কি করছে না, হি প্রথমে স্যার subject, হি ইজ, হ্যাঁ বা হি ইজ কার্লেস ডুইং He is এভরিথিং। কেয়ারলেস in ইন ডুইং এভরিথিং। doing everything. তাহলে সেন্টেন্সটা হবে কি, হি ইজ কেয়ারলেস ইন, তাই তো? হ্যাঁ, কেয়ারলেস ইন Doing doing everything. এভরিথিং, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা অপশন ডি উত্তর হলো। হ্যাঁ স্যার। ক্লাসে কতজন আছো দেখতে পাচ্ছ? তোমরা কতজন আছো ক্লাসে বুঝতে পারছি না আমি। 7 জন স্যার, 7 জন। 7 জন। তো সবাই কি বুঝতে পারছো? মানে এমন কেউ না তো যে যে মিউট করে বসে আছে চুপচাপ শীতের লেপের ভিতরে? একবার না স্যারের স্যার। সাথে কথা বলবো না, বেশ, যে একবারে স্যারের সাথে কথা বলবো না, কথা বললেই আমার শরীরের উষ্ণতা কমে যাবে, আরো ঠান্ডা লাগবে, এরকম নয় তো কেউ? এরপর দেখো নো স্যার। তোমাদের ওদিকে ঠান্ডা কেমন? সে বীরভূম ডিস্ট্রিক্টে ঠান্ডা একটু বেশি আছে। হ্যাঁ, আমি তো বীরভূমের, তুমিও কি বীরভূমের নাকি? হ্যাঁ স্যার বীরভূম। কোথায় বীরভূমে তুমি? বোলপুর। প্রপার বোলপুরে? না শ্রীনিকেতন আছে না ওখানটায়। হ্যাঁ, ও শ্রীনিকেতনে। আপনি স্যার আমরা আর কোথায়? বাকি আমার রামপুরহাট ও প্রপার। আচ্ছা। আমার তারা আর কে আছো? স্যার আমার তারাপীঠ। কি নাম তোমার? অচিন্ত মন্ডল। তারা প্রপার তারাপীঠ বাড়ি? তারাপীঠ পাড়ে স্যার আটলা। ও, বামাখেপার বাড়ি। স্যার আর কে কোথাকার আছো ওখানে পরিচয় করে নি। স্যার দমদমে থাকি। কি নাম তোমার? রজত দাস। দমদম। আর স্যার আমার রানীগঞ্জে বাড়ি, আমার নাম পিউ ঘোষাল। ও, রানীগঞ্জ। তাহলে 4 জন হলো। আর কে আছো? আরো তো 2 জন থাকে, 3 জন থাকার কথা। স্যার আমি মুর্শিদাবাদ সালার থেকে। স্যার আপনি মল্লাপুর নিমিত্তলায় যেতেন না? মল্লারপুর? নিমিত্তলায়? না, মল্লারপুরের সাথে আমার কোনো যোগাযোগ নেই গো। দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলছে, যে পি কি বলছে, যে ওয়াক শুধু, কিউ বলছে কেয়ারফুলি, আর হচ্ছে অন, আর এস হচ্ছে রোড। কি হবে? পিআরএসকিউ। PRS অপশন ডি। পিআরএসকিউ। 12 নম্বর কোশ্চেনের অপশন ডি। ডি। রোড কেয়ারফুলি। PRSQ অপশন ডি। ভালো করে পড়ো, ভালো করে পড়ো, ভালো করে পড়ো। কেন স্যার?
ওয়াক অন নয়, ওয়ার্ক অন রোড কেয়ারফুলি, ওয়াক না, ওয়ার্ক অন প্রথম রোড ওটা হবে কেয়ারফুলি। না কেয়ারফুলি, কেয়ারফুলি ওয়ার্ক অন হ্যাঁ রোড। স্যার বি হবে, অপশন বি। তাও হবে না, এটা একটা অর্ডার। রোড কেয়ারফুলি অন ওয়াক। Sir, A. হ্যাঁ এ হবে, ওয়াক পি কিউ কেয়ারফুলি। কেয়ারফুলি। কেয়ারফুলি অন রোড। হ্যাঁ ওয়াক On কেয়ারফুলি road. অন রোড, আচ্ছা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটাকে হ্যাঁ, ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স, জানো তো? সিনট্যাক্স বলে ইংরেজিতে। সিনট্যাক্স হচ্ছে এমন একটা জিনিস যে বাক্যের কি রকম ভাবে অবস্থান হবে শব্দগুলো, সেগুলো দেখায় সিনট্যাক্স। ওয়াক কেয়ারফুলি অন রোড মানে হচ্ছে রাস্তাতে যত্ন সহকারে হাঁটো। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এইরকমই হয়, যেমন আগে ভার্বটা থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব সবসময় আগের দিকে থাকে। দেখো কোনো কিছু অর্ডার করছো, যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, বলো কি বলো না? অর্ডার Yes, করছো, sir. গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। বা ধরো বলছো দরজাটা বন্ধ করে দাও, শাট দ্য ডোর, ভার্বটা আগে চলে আসে। ইম্পারেটিভ সেন্টেন্সের গল্পটাই হচ্ছে সেটা, যে ভার্বটা প্রথমে থাকবে। কিরকম? ধরো এই যে যেমন বলছে ওয়াক কেয়ারফুলি, ওয়াকটা ভার্ব আগে চলে গেল। তেমনি এইরকম ধরনের সবই। ধরো একটা বললাম, একটা বাক্য বলো ইম্পারেটিভের বাক্য বলো, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়াশোনা করো। রিডটা সামনের দিকে আসছে। তাহলে যখনই ইম্পারেটিভ সেন্টেন্সের এরকম ধরনের হবে, তখন চেষ্টা করবে যে তোমরা প্রথমে কি করছিলে, যে ওয়াক করছিলে, যে তারপরে অন করছিলে, ওয়াক অন রোড কেয়ারফুলি করছিলে। কিন্তু ওয়াকের পরে অন, দেখো ওয়াকের পরে অন করে কোনো মানেই আসছে না। ওয়াক কেয়ারফুলি অন রোড, রাস্তার উপরে হাঁটো। ওই জন্য এই ব্যাপারগুলো একটু মানে মাথায় রাখতে হবে, এই গঠনগুলো বাক্যের। নেক্সট, পি তে বলেছে হি, কিউ তে বলেছে লাইভস, আর এ বলেছে ইন, আর এস এ বলেছে কমফোর্ট। কি হবে? ভাবো 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 ভাবো, সাবজেক্ট করো আগে। আগে সাবজেক্ট কে Yes, আছে? R cube. Sir, A. আগে সাবজেক্ট কে আছে বলো? অপশন আগে এ বাক্যটা হবে বানাও স্যার, না, তারপরে হি লিভস ইন Option A. কমফোর্ট। আগে সাবজেক্ট হবে, যে তারপর ভার্ব। ভার্ব কি? লিভস। এ হবে স্যার। তারপর তারপর ইন হচ্ছে ইন, কমফোর্ট। তারপর হচ্ছে কমফোর্ট। হি লিভস ইন কমফোর্ট। ওকে, তাহলে এটা কি হবে? অপশন। হ্যাঁ স্যার। নেক্সট দেখো, পি তে বলেছে এ শুধু, কিউ তে বলেছে হি হ্যাড, আর এ বলেছে ন্যারো, এবং এস এ বলেছে এসকেপ। এগুলো কালার চেঞ্জ করে দিলে ভালো লাগতো, আরো সময় লাগতো, কিন্তু ভালো লাগতো। Sir, B. Q, P, R, S. হি হ্যাড এ ন্যারো এস্কেপ। বাহ, He had a He narrow had escape. a narrow এই escape. ন্যারো এসকেপ মানে জানো কি বটে? ন্যারো এসকেপ মানে বি হবে, বি হবে। ন্যারো এসকেপ মানে কি? ন্যারো মানে তো এই সরু, আর এসকেপ মানে Sir, পালিয়ে যাওয়া। সরু পালিয়ে যাওয়া মানেটা কি হবে? সরু ভাবে পালিয়ে যাওয়া? না না না। এস্কেপ ছদ্মবেশী হয় না? মানে সেই দুম দবাকর ভাগা বলে না, বা পতলি গলি পকড়লি হিন্দিতে যাকে বলে, হ্যাঁ স্যার, হ্যাঁ। সেইটা হচ্ছে ন্যারো এসকেপ। মানে উপায় না বুঝে পালিয়ে যাওয়া, বা ওর পালানোর সুযোগ খুব কম, মানে সেই ক্ষেত্রে ন্যারো এসকেপ বলা হয়। মানে আর পালাতে পারবে না, এরকম অবস্থা আর কি। সব দিকেই জাল ছড়িয়ে আছে, কিন্তু একটা ফাঁক দিকে বেরিয়ে পালিয়ে গেল, তাহলে হি হ্যাড এ ন্যারো এসকেপ। বুঝেছো? ন্যারো এসকেপ হচ্ছে ইডিওমেটিক ইউজ হয়। ইডিওমেটিক মানে হচ্ছে বাগধারা যেমন ব্যবহার হয় না, অরিজিনালি ন্যারো মানে সরু, এসকেপ মানে পালানো, কিন্তু ন্যারো এসকেপের মানেটা কিন্তু অনেকটা নেগেটিভ সেন্সে ব্যবহার হয়।
বুঝলে? ধরো কেউ তুমি কোথাও গেলে আত্মীয়ের বাড়ি, কেউ একজন আছে বিদ্বান ব্যক্তি, সে তোমাকে লাগলো কোয়েশ্চেন করতে, আর তুমি সেই ছেড়ে দেওয়া কেন্দ্রবাচী অবস্থা, সেন্টিমেন্টের মানে যা মন তাই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তা তুমি এক কাজ করলে সেই সময় তোমার কেউ বন্ধু বা কেউ আত্মীয় তোমাকে ডেকে নিল ওখান থেকে, তা তোমার যে ব্যাপারটা হলো ইউ হ্যাড আ ন্যারো এসকেপ দেয়ার, ওখানে তুমি পালিয়ে বাঁচলে আর কি, বুঝেছো? এগুলো ব্যবহার করব আমরা, এগুলো যখন আমি ইডিয়ম পড়াবো না, ইডিওমেটিক ইউজ পড়াবো, তখন এগুলোকে Yes. দেখবে যে প্রচুর ধরনের আছে এই ন্যারো এসকেপ ধরনের সেন্টেন্স আর কি, ইডিয়ম যেটা। পিতে বলছে কেয়ারফুলি, কিউতে বলছে ডকুমেন্ট, আর এ বলছে দা। We examined the document carefully. বাহ, উই এক্সামিনড দ্য ডকুমেন্ট কেয়ারফুলি। The document carefully. তার মানে অপশন ডি হচ্ছে, তাই তো? D. উই হ্যাঁ এক্সামিনড দ্য ডকুমেন্ট কেয়ারফুলি, অপশন ডি হচ্ছে এস আর কিউপি। বাহ, ভালোই করছো। এটা নতুন ধরনের জিনিস না, এটা তোমরা জানতে? এটা নতুন ধরনের তোমাদের কাছে? না স্যার, নতুন স্যার করেছি আগে। দেখো, মানে মনে তুমি কনসেপ্ট এরকম ভাবে জানতাম না। বেশ, পুট ইচ সেন্টেন্স ইনটু দ্য রাইট অর্ডার, সেন্টেন্স গুলোকে রাইট অর্ডারে সাজাও। এবার পিকিউআরএস দা বলেনি, রাইট অর্ডার করতে বলেছে শুধু। ক্যাট চেজ দ্য, বলি ডগ দা, দা দুটো দা আছে, সহজ করে দিয়েছি, একটা ডি কে বড়। The cat, Sir the D. cat The chased cat the dog. chased the dog. Chased the এই dog. বিড়াল কবে কুকুরকে তাড়ায় তারে? দ্য ক্যাট চেজ Oh, দ্য ডগ। sorry. The dog C হবে, chased the cat. the dog chased the cat. ঠিক, সিয়েরটা হবে। এটা হ্যাঁ, দ্য ডগ চেজ দ্য ক্যাট, এ বি সি ডি টা এ সি বি ডি করে দিয়েছি আমি। দ্য ডগ চেজ দ্য ক্যাট হবে, হ্যাঁ এটা অপশন সি। এইখানটাতে সেই গল্পটা আসছে যে বাক্য গ্রামাটিক্যালি কিন্তু কারেক্ট, দ্য ক্যাট চেজ দ্য ডগ, কিন্তু এটা সেন্টেন্স নয়, কারণ কোনোদিনই কুকুর বিড়ালকে তাড়ে, বিড়াল কুকুরকে তাড়ে না, বুঝলে? ওটা গ্রামাটিক্যালি কারেক্ট হলেও সেন্টেন্স হবে না। যদি বলি সেন্স কত ভুল। সেন্সগত ভুল। যদি বলি আ স্টোন ইজ ফ্লাইং, সেন্টেন্সে কোনো ভুল নেই গ্রামারে, কিন্তু ওটা বাক্য নয়, বুঝলে? বাক্য হবে না। এটা বলো, প্লেইং দ্য ইট ইজ ইন ফান সং। It is fun playing. It is fun playing in Option the B. snow. Sir D. Option B. It is fun Sir, D playing for in the dog. snow. বি ফর বাহুবলী, ইট ইজ ফান প্লেইং হ্যাঁ। ইন দ্য স্নো। Fun playing in the snow. প্লেইং ইন দ্য স্নো, ইট ইজ ফান বলেছে না, এই ইটটা এখানটাতে মাটি করে দিয়েছে, নইলে তুমি এমনিতে বাক্য করতে পারতে, প্লেইং ইন দ্য স্নো ইজ ফান। হ্যাঁ স্যার। এরা স্কুটির অ্যাড দেয় না, হোয়াই বয়েজ হ্যাভ অল দ্য ফান, হোয়াই বয়েজ শুড হ্যাভ অল দ্য ফান। এই যে কি প্লিজারে মনে হয়, হিরো প্লিজারের না কিসের অ্যাড দেয়, ওটা একটা কনস্ট্রাকশন বটে, যে প্লেইং ইন দ্য স্নো ইজ ফান। ইটটা যদি না থাকতো তাহলে এটা একটা করা যেত, কিন্তু ইটটা বলে দিয়ে মাটি করে দিয়েছে, তাহলে ইট ইজ ফান প্লেইং ইন দ্য স্নো, বুঝলে? এটা হ্যাঁ স্যার। আনন্দের, মানে এই জিনিসগুলো শিখবে। হ্যাঁ, এইগুলো যেগুলো বলছি আমি, এগুলো মাথাতে ভরে নেবে, মানে এগুলো লিখে হয় না, এগুলো কিন্তু বুঝতে হয়। এগুলো যদি না বোঝে তাহলে আমার পড়ানোটা বৃথা। ইট ইজ ফান প্লেইং ইন দ্য স্নো, প্লেইং ইন দ্য স্নো ইজ ফান যদি করতো না তাহলে এটা হতো, কিন্তু এটা ইট করে দিয়েছে মাঝে বলে হলো না। হ্যাঁ স্যার, ওইটাই খেয়াল করিনি বলে ভুল হয়ে গেল। ও এই কোশ্চেনে এরকম ধরনেরই দেবে অপশন, যাতে করে তুমি ভুল করো, ফাঁদ পেতে দেবে যে আয় বাবু পা দে মর। দেখো এরপর টু বিচ দ্য গোয়িং লাইক আই এসব আছে,
সাবজেক্ট খোঁজো আগে, সাবজেক্ট। Going to the beach. স্যার আই লাইক গোয়িং টু দ্য বিচ। I like going to the beach. D. ঠিক অপশন ডি। সবাই বলছো তো, সবাই বলছো তো এটা? হ্যাঁ হ্যাঁ স্যার, D. হ্যাঁ স্যার। আই লাইক গোয়িং টু দ্য বিচ, এটাই হবে। হুম। গোয়িং টু দ্য বিচ আই লাইক, এটা শুনতে খারাপ লাগছে বাক্যটা। বা টু দ্য বিচ আই লাইক গোয়িং, দ্য বিচ আই লাইক গোয়িং টু, আই লাইক গোয়িং টু দ্য বিচ, এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। অপশন গুলো অনেক কাছাকাছি আছে। হ্যাঁ, ওই জন্য তো আমি তো আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেলটা আস্তে 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 বাড়াচ্ছি, বুঝলে? দেখো এরপর, আন্ডার দ্য ফি সি লিভ, এ আছে, এইটাই হবে, এই হবে, এটা এখানে চলে গেছে। Fish live under the ফিশ স্যার, লিভ আন্ডার এইটা দ্য সি। fish live under the sea. অপশন ডি, ফিশ লিভ আন্ডার হুম। দ্য সি। হুম। বাকিরা কিন্তু চুপচাপই থাকছো, কেউ ছেড়ে পালালো না তো? দেখিনি, একবার একবার ইয়েতে যাই। না স্যার, সবাই আছে। সবাই আছো? এই রবিউল, কে কে কথা বলছো? একজন রজত নেই বলছো স্যার, কথা। একজন নেই। আমি বলছি। দেখো, ফেরদৌসি, মোহাম্মদ, রবিউল, পিউ, অচিন্ত, রজত। মেসেজ করেছো কে? একজন ছিল রবিউল, রিম্পি বলে রবিউল একজন ছিল। মেসেজ করছো? রবিউল, রবিউল মেসেজ করছো? মেসেজ দেখতে পাচ্ছি না গো, আমি স্ক্রিন শেয়ার করছি যে। প্রীতি রায় বলে একজন জয়েন করেছিল, চলে গেছে? হ্যাঁ স্যার, রিম্পি বলে একজন ছিল। দুজন বেরিয়ে গেছে স্যার। ঠিক আছে, দেখো এরপর, ইজ কার ব্লু আওয়ার, বলো বলো বলো, তাড়াতাড়ি করো, এটা আরো উল্টো পাল্টা হয়ে গেছে। আওয়ার কার ইজ ব্লু। Our car is blue. আওয়ার আমি কার তো ইজ অপশন দেখিনি। অপশন অপশন আছে, সি, হ্যাঁ। অপশন দেখা সি। দরকারই নেই, এটা অপশন সি হবে। হ্যাঁ, অপশন দেখিনি তো। নেক্সট, the interrogative sentence for rupee is the currency of India, বলো, rupee is the currency of India, এটার interrogative sentence কি হবে? What is the currency of India? বি। না 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 স্যার, কোশ্চেনটা কি বলেছেন? ইন্টারোগেটিভ। হ্যাঁ স্যার, ঠিকই আছে। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ইন্ডিয়া? সবাই বুঝতে পারছো কোশ্চেনটা কি করেছি আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। এখানে বাক্যটা এখানে বলতে চাইছি যে উত্তর বলেছে রুপি ইজ দ্য কারেন্সি অফ ইন্ডিয়া। হুম। কোশ্চেনটা এবার কি হবে? তাহলে কোন আনসার থেকে কোশ্চেনের কোশ্চেনে যেতে পরিপ্রেক্ষিতে হবে। এটা উত্তর হয়েছে? হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ইন্ডিয়া? কোন কোশ্চেনের রুপি পরিপ্রেক্ষিতে ইজ দ্য হয়েছে? অপশন বি। বি বি। হোয়াট ইজ দ্য স্যার, কারেন্সি অফ ইন্ডিয়া, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে তো উত্তর এটা হয়েছে। হ্যাঁ। এরপর, হাউ মেনি কালার্স ডাজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাভ, এখানে একটা বাক্য বলেছে, তাহলে এটার উত্তর কি হবে? হাউ মেনি কালার্স ডাজ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাভ? অপশন Sir, the সি। Indian national সি। flag Option has C, the three Indian colors. national flag has three colors. Has three colors. কিন্তু এখানে হ্যাজ করলে ভালো হ্যাভ, হতো। স্যার হ্যাজ কেন হ্যাঁ। হবে? থ্রি কালার্স হ্যাভ। Sir, has তো এক। স্যার হ্যাভ এখানে অপশন সি টা হবে, কিন্তু এখানে হ্যাভ হবে না হ্যাজ এর জায়গায়। হ্যাঁ স্যার, has তো স্যার একটা স্যার বোঝায় নাকি? একের অপশন অধিক সি টা তো। স্যার। এটার বদলে হ্যাজ হবে বলছো? ওই না না হ্যাভ টার বলছি বদলে স্যার, হ্যাভ বলছিলাম। হ্যাভ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাভ থ্রি কালার্স, ওটা হ্যাজ রয়েছে, ওটা হ্যাভ হবে। হ্যাঁ হ্যাঁ। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, এখানে একটা জিনিস শেখাই তোমাদের, এটা উত্তর হবে ও সি, আচ্ছা, এটা উত্তর হবে সি, কোনো অসুবিধা নেই, একটা জিনিস শেখাই দেখো। ফ্ল্যাগ তো একটা স্যার। হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা।
এটা এটা ওই কেন করলাম বুঝতে সাবজেক্ট পারছো? ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা চলে আসছে। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। আই, উই, ইউ বাদে, হুম, আই, উই, ইউ বাদে গোটা দুনিয়া পৃথিবীতে যা কিছু আছে, তুমি যা কিছু ভাবছো নিজের মনে, যা কিছু দেখতে পাচ্ছ নিজের এই চর্মচক্ষু দিয়ে, সবকিছুই এই থার্ড পার্সন হবে। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া। সেটা যদি এক বচন হয় তাহলে এই ঘরে বসবে, সেটা যদি বহু বচন হয় তাহলে এই ঘরে বসবে। এক বচন হলে এই ঘরে বসবে, বহু বচন হলে এই ঘরে বসবে। এইবার ব্যাপারটা কি হচ্ছে, হ্যাভ ভার্বের তিনটে রূপ আছে, হ্যাজ, হ্যাভ এবং হ্যাড। এটা তো পাস্টে হয়, এটা পাস্টে হয়, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে প্রেজেন্টে এবং এটা হচ্ছে প্রেজেন্টে। আয়ের পরে হ্যাভ বসে, উই এর পরে হ্যাভ বসে, ইউ এর পরে হ্যাভ বসে, ইউ এর পরে হ্যাভ বসে। কেবলমাত্র এই ঘরটা সবেদিনু রামধেনু একটাই ঘর, যে ঘরে হ্যাজ বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই ঘরেও হ্যাভ বসে, কেবলমাত্র এই ঘরে হ্যাজ বসে। এখানে দেখো, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ একটাই সেন্টেন্স, একটাই মানে সিঙ্গুলার সাবজেক্ট। একটাই ফ্ল্যাগ বলছে, হ্যাঁ। That is why has is used for the helping verb, for the main verb basically. The Indian flag has 3 colors. তিনটি কালার তো অবজেক্ট, ওর কি আছে, তিনটি কালার আছে তো অবজেক্ট, অবজেক্টের সঙ্গে বুঝেছি স্যার, বুঝেছি। সাবজেক্ট যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাবজেক্ট যেমন হবে তার অনুরূপে ভালো হবে। ক্লিয়ার? এরপর which among the following is an optative sentence? এর মধ্যে কোনটি অপটেটিভ সেন্টেন্স? অপটেটিভ, মে গড ব্লেস ইউ। মে গড May God bless you. ব্লেস ইউ, এখানে ডিজায়ার প্রার্থনা করছে। মে গড ব্লেস ইউ, হ্যাঁ এটা প্রার্থনা করছি, কিন্তু এটা ভুল লিখা হয়েছে, মে গড ব্লেস ইউ হবে, এটা হবে, এক্সক্লেমেটর এটা চিহ্নটা বসে গেছে ভুল করে। বসে গেছে, হ্যাঁ ওটা ভুল হয়েছে, মে গড ব্লেস ইউ হবে। হ্যাঁ তাহলে হাউ আর ইউ, এটা ইন্টারোগেটিভ হবে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা কি হবে? ইম্পারেটিভ। আচ্ছা, আর এটা ইম্পারেটিভ হবে না, প্লিজ গিভ মি আ গ্লাস হ্যাঁ অফ স্যার, ওয়াটার। প্লিজ গিভ মি আ গ্লাস অফ সেটা, ওয়াটার, সেটা। ইম্পারেটিভ। ডু ইউর জব ওয়েল, এটা ডু ইউর জব স্যার, এটা তো বলছে তো, মানে আদেশ দিচ্ছে নাকি? এটাও ইম্পারেটিভ। ইম্পারেটিভ। তোমার নিজের কাজ ভালো করে করো, ভালো করে কাজ করো, তো এ বলছে ডু ইউর জব ওয়েল, ভালো করে কাজ করো। কমান্ড করতে যাচ্ছে। কমান্ড দিচ্ছে, কমেন্ট বা সাজেশনও বলছে, ইম্পারেটিভ তো সাজেশন। হ্যাঁ আদেশ দিচ্ছে। হ্যাঁ, এরপর which of the following is a negative imperative sentence? Negative imperative sentence, imperative sentence positive negative আছে বললাম, সে তখন পড়াছিলাম তখন। নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? এদের মধ্যে কোনটি C. নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স? I don't like rain, I don't like rain. একটাই তো নেগেটিভ আছে, তো বুদ্ধি খাটিয়ে হ্যাঁ হ্যাঁ, আর সবই পজিটিভ। হ্যাঁ, বাকি এগুলো সব পজিটিভ। হ্যাঁ, which of the following is not an exclamatory sentence? এক্সক্লেমেটরি সেন্টেন্স নয় কোনটি? বইতে দেখো, বইতে দেখো, বইতে দেখো, Lee বইতে had দেখো। to Lee had to watch the dog. Lee had to watch the dog. See sir, হ্যাঁ সিটা। see. এটা বইতে দেখতে বললাম, এটা এখানেও আছে, বইতে এখানেও আছে, এখানেও আছে। Wow, I like it. Harry, we won the game. Yummy, the food is tasty. ঠিক আছে, next. Which of the following sentence is incorrect? Life is a precious gift. Do not spend all your money. How much money can you give me? How much money can you? Do not spend all Dancing your in- money. Dancing in rain. Dancing in rain. ড্যান্সিং ইন কারেক্টটা মাথা খাটা, হ্যাঁ করো করো, অবশ্যই করো। ডান্সিং ইন রেন, স্যার এখানে কি স্যার? ডোন্ট স্পেন্ড ইওর মানি। বলো 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 বলো, আমি শুনছি, বলো।
বলছি স্যার এখানে ইনকারেক্ট বলতে কি মানে সেন্টেন্সের মানে ইনকারেক্ট হতে পারে নাকি? সেন্টেন্স নয়, আচ্ছা তাহলে কোনটি সেন্টেন্স নয়, হুইচ অফ দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট, মানে আচ্ছা, এখানে হ্যাঁ কোন বাক্যটি ভুল। স্যার হাউ মাচ মানি বি হবে না? এই স্যার বি 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 স্যার বি। বি বি হাউ মাচ মানি ক্যান ইউ গিভ মি? কত হ্যাঁ, টাকা তুমি আমাকে দিতে পারবে, এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি আমাকে কত টাকা How দিতে স্যার পারবে? ক্যানটা How আগে much থাকতো money? না? না স্যার না এখানে তো ভুল আছে স্যার, ক্যান ইউ গিভ মি নাকি? না 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 না, এখানে একবার কারেক্ট সেন্টেন্স এটা। ক্যানটা হচ্ছে মোডাল, যেটা কোশ্চেন বানাবার জন্য আছে। আমি বলে দিচ্ছি কি হয়েছে, ইউ ক্যান গিভ মি। দেখো আমি সেন্টেন্সটা can- হচ্ছে আচ্ছা, আচ্ছা। ইউ ক্যান গিভ মি মানি। Spend এটাকে for your কোশ্চেন করবে, ক্যান আগে এলো, ক্যান ইউ life is precious. গিভ মি মানি। Dancing in rain. তাহলে কত টাকা আমাকে দিতে পারবে, মানিটা সামনে চলে গেল, কত টাকা। হাউ মাচ মানি ক্যান ইউ গিভ মি, WH আছে, হাউ মাচ মানি ক্যান ইউ গিভ মি। কোশ্চেন একবারে অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন, এটা কোনো সমস্যা নেই। কত টাকা তুমি আমাকে দিতে পারবে। ডু নট স্পেন্ড অল ইউর মানি, তোমার সব টাকা খরচ করো না, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। Life is precious. এটাও ঠিক আছে। জীবন একটা সুন্দর পুরস্কার। স্যার অপশন ডি তাহলে ডান্সিং ইন রেন, কেন স্যার ডান্সিং ইন রেন ড্যান্সিং এটাও তো ঠিক। হ্যাঁ না, এটা ঠিক নয়। ডান্সিং ইন রেন দিয়ে তারপর কিছু বলো, তবেই তো সেন্টেন্সটা হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ডান্সিং ইন, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে তো আর কি দেয়নি কিছু, ওটা কি আটকে দিয়েছে অল্প একটু। ওটা তো ইনকমপ্লিট ঠিক না, আছে। সেন্সটা তো ইনকমপ্লিট। হ্যাঁ 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 ডান্সিং ইন রেন কজেস মাই কোল্ড, মানে আমাকে ঠান্ডা লাগার কারণ বৃষ্টিতে নাচানাচি করেছি, তখন তোমার বাক্যটা হতো যে ডান্সিং ইন রেন ইজ মাই ফেভারিট, ইজ মাই ফেভারিট, তাও হতো। যাই হোক স্যার, ওখানে মানে সেন্টেন্সটা কমপ্লিট করা নেই। সেন্টেন্সটা মাঝেই থামিয়ে দিয়েছে, সেই জন্য এটা উত্তর হবে যে ইনকারেক্ট হলে এটা হবে। দ্যাটস অল ফর টুডে। আজকে এতটাই থাক, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আমার স্যার। সাথে বক বক করার জন্য। থ্যাংক ইউ স্যার। স্যার ক্লাসের হ্যাঁ। মধ্যে নতুনত্ব একটা পেয়েছি স্যার। যাই হোক, হ্যাঁ স্যার, খুব ভালো দেখো লাগলো ক্লাস। দেখো ক্লাস করতে ভালো লাগলে তবে তুমি কিছু শিখতে পারবে, ক্লাসটা বোরিং হয়ে গেলে পরে শিখতে পারবে না। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ একদম ক্লাসের স্যার। মেন বৈশিষ্ট্য। হ্যাঁ স্যার। যে কোনো ল্যাঙ্গুয়েজ ক্লাসে তোমার যদি বিরক্ত লাগে না, তাহলে ল্যাঙ্গুয়েজের মাধুর্যটাই কোথায়, ভালো স্যার লাগে। একদম আরোহী পদ্ধতিতে পড়িয়েছেন, খুব ভালো লাগলো স্যার। ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া করো, গুড নাইট। স্যার এই পিডিএফটা একটু পাঠিয়ে দেবেন গ্রুপে। হ্যাঁ, পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি এখন, আমি আবার ভুলে যাবো। ঠিক আছে পিডিএফটা আমি গ্রুপে দিয়ে ঠিক দিচ্ছি। আছে ঠিক আছে ক্লাসে যাই দাঁড়াও, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। ঠিক আছে। গুড নাইট। গুড নাইট স্যার, লেফট হলাম। হ্যাঁ লেফট করো।